ইউরোপ থেকে আসে সেটাই সব থেকে বেশি প্রোটেকশন দেওয়ার জন্য এই আইনটা করা হয়েছে। কারণ ফ্রান্স থেকে আমরা দেখি বোটে করে আসে, বোট ডুবে যায়, মারা যায়, বাচ্চারা মারা যায়। তারপরে এবং এই বোটে করেই কিন্তু ফ্রান্স থেকে সব থেকে বেশি লোকজন আসে। এবং এটার জন্য আরেকটা আমি বলে রাখি যে এই ইমিগ্রেশন যারা অফেন্স করবে তাদের জন্য কিন্তু খুব কঠিন আইন কিন্তু আসছে, এবং সেই আইনটার বিলটা এই মুহূর্তে পার্লামেন্টে পেন্ডিং আছে। তার ভিতরে একটা জিনিস আমি বলি, যদি কেউ এই কাউকে আনার চেষ্টা করে এই বোটে করে কিংবা আনলফুলি, এবং সেক্ষেত্রে যদি এটা প্রমাণ হয় তার বিরুদ্ধে, তাহলে কিন্তু তার এই ইমিগ্রেশন অফেন্সের কারণে তার কিন্তু 10 ইয়ার্স কিন্তু ইমপ্রিজমেন্ট সেন্টেন্স হতে পারে। আর 10th of February 2025 থেকে গুড ক্যারেক্টার অন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের যে গাইডেন্স আছে সেটার উপর একটি পরিবর্তন অলরেডি হয়ে গেছে। সেই পরিবর্তনটা হচ্ছে যে যদি কোনো ইন্ডিভিজুয়াল যদি আনলফুলি যদি ইউকেতে এন্ট্রি করে থাকে উইদাউট এন্ট্রি ক্লিয়ারেন্স ছাড়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো ডেঞ্জারাস জার্নি করে যদি ইউকেতে প্রবেশ করে, যেরকমের বোটে করে কিংবা অন্য কোনো ডেঞ্জারাস জার্নি করে, তাহলে পরে তারা তাদের যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনগুলো নর্মালি এটা রিফিউজ হয়ে যাবে। এবং এটার অলরেডি ইমপ্লিকেশন হয়েছে 10th of February 2025 থেকে। দ্যাট মিনস এইটার কারণে, এই চেঞ্জটার কারণে দেখা যাচ্ছে 71,000 যারা এই আনলফুলি এসেছে কিংবা ডেঞ্জারাসলি জার্নি নিয়ে এসেছে এবং পরবর্তীতে তারা যে রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়েছে সেই ধরনের তারা সেটেলমেন্ট পাবে কিংবা সেটেলমেন্ট পেয়েছে, তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশন গুলো কিন্তু নর্মালি রিফিউজ হবে, যেহেতু তারা আনলফুলি প্রবেশ করেছে এবং তারা এই এন্ট্রি ক্লিয়ারেন্স ছাড়া তারা প্রবেশ করেছে এবং ডেঞ্জারাস জার্নির মাধ্যমে ইউকেতে প্রবেশ করেছে। অতএব যারা রিফিউজি স্ট্যাটাসে আছে তাদের উপরে মূলত বেশি ইম্প্যাক্ট করবে নেগেটিভলি, যে তারা ভবিষ্যতে এদেশের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থেকে যাবে, তারা আর ব্রিটিশ সিটিজেন হতে পারে এটা নর্মালি। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা কনসিডারেশনে নেবে যে তাদের অ্যাপ্লিকেশন গুলো একসেপ্ট হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি এটা রিফিউজ হয়ে যাবে। তার মানে যারা বৈধ উপায়ে আসেনি, যেটা বৈধ উপায়ের যে ক্যাটাগরি গুলো আছে, হাই স্কিল বলেন, কেয়ার ওয়ার্কিং ভিসা, তারপরে হচ্ছে যে স্টুডেন্ট ভিসা, এগুলো তো আরো নিশ্চয়ই কিছু ক্যাটাগরি আছে। এই সব ভিসায় যারা লিগেল ভিসায় আসে নাই, যারা ডেঞ্জারাস উপায়ে এসেছে, বাই রোডে এসেছে, বোটে করে এসেছে, বিভিন্ন ভাবে যারা পন্থা অবলম্বন করে আসে তাদেরকে, কিন্তু তারা তো রিফিউজি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাসাইলাম, এখানে তো অ্যাসাইলাম যারা পেয়েছে তাদের ক্ষেত্রে তো আর কোনো পরিবর্তন না, মানে এটা তো তাদের ক্ষেত্রে ব্যবহার হবে না। হ্যাঁ, না, যারা অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে আমি যেটা বলেছি, কিন্তু দেখবে যে তারা এদেশে ঢুকেছে কিভাবে, তার এন্ট্রিটা কিভাবে। আচ্ছা, তাদেরও এন্ট্রিটা দেখবে। হ্যাঁ, সেই কারণে 71,000 রিফিউজি অলরেডি যারা এসে গেছে তারা সেটেলমেন্ট পায়নি কিংবা ভবিষ্যতে পাবে, কিংবা অনেক হয়তো সেটেলমেন্ট পেয়েছে কিন্তু তারা চিন্তা করেছে যে পরবর্তীতে আমরা সিটিজেনশিপ নেব, তারা তাদের অ্যাপ্লিকেশন গুলো এখন কিন্তু এই ক্যাটাগরির ভিতরে পড়ে যাবে যে তারা ডেঞ্জারাসলি জার্নি করে এসেছে, অতএব তাদের অ্যাপ্লিকেশন গুলো নরমালি উইল বি রিফিউজ। 71,000 সেই পরিমাণ, এবং তার মধ্যে বাংলাদেশে কিরকম হবে, বাংলাদেশের উপরে কতটুকু ইম্প্যাক্ট করবে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস আমরা জানি যে বাংলাদেশে কিন্তু বেশিরভাগই কিন্তু লিগাল এন্ট্রি নিয়ে এসে থাকে, এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে এসে থাকে। যারা স্টুডেন্ট হিসাবে যারা আসে তারা অবশ্যই এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসে, স্কিল ওয়ার্কারে যারা আসে কিংবা স্পাউস ভিসায় আসে কিংবা অন্য কোনো ভিসায় আসে, ভিজিটর ভিসায়, বেশিরভাগ কিন্তু তারা মূলত এই একটা এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে একটা প্রপার একটা ভিসা নিয়ে আসে। তো কেউ যদি একবার ভিসা নিয়ে আসার পরে যদি তারা অবৈধ হয়ে যায়, তারা কিন্তু এই ক্যাটাগরির ভিতরে পড়ছে না। কারণ এখানে বলা হচ্ছে যে তারা ইনিশিয়ালি প্রথম যে এন্ট্রিটা হচ্ছে সেই এন্ট্রিটা তারা কিভাবে করছে, তারা আনলফুলি করছে, তাদের কোনো পাসপোর্ট নাই,
তাদেরকে কোনো ব্রোকার নিয়ে আসছে, কোনো রকম বোটে করে নিয়ে আসছে, আনলফুল জার্নি করে নিয়ে আসছে, সেই ধরনের সিচুয়েশন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ যারা ইমিগ্রেন্ট আসে তারা কিন্তু লিগালি আসে, এবং লিগালি আসার পরে যে যদি তাদের কোনোভাবে অবৈধ হয়ে যায়, এবং অবৈধ হয়ে যাওয়ার পরে কোনো সময় এক সময় যদি আবার বৈধ হয়, এবং তারা যদি সেটেলমেন্ট পেয়ে থাকে কিংবা ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়ে থাকে, এবং একটা সময় যদি তারা সিটিজেনশিপের জন্য যদি এলিজিবল হয় এবং অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন গুলো যদি তারা সব ধরনের যে আছে রিকোয়ারমেন্টস সেগুলো স্যাটিসফাই করতে গেলে তাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন গুলো কিন্তু সাকসেস হবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু বেশিরভাগ লোকজনই এদেশে লিগালি আসে, তাদের ক্ষেত্রে মূলত এটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ ইনিশিয়াল যে এন্ট্রি এটাই হচ্ছে। এখন অনেকে আছে না যে ইউরোপ থেকে এসেছে, ইউরোপ থেকে বাই রোডে ঢুকেছে, বা মানে তাদের এন্ট্রিটাও দেখা হবে, মানে সবার এন্ট্রিটাই দেখা হবে যে কি যদি ইউরোপ থেকে আসে সেটাই সব থেকে বেশি প্রোটেকশন দেওয়ার জন্য এই আইনটা করা হচ্ছে। কারণ ফ্রান্স থেকে আমরা দেখি বোটে করে আসে, বোট ডুবে যায়, মারা যায়, বাচ্চারা মারা যায়, তারপরে এবং এই বোটে করেই কিন্তু ফ্রান্স থেকে সব থেকে বেশি লোকজন আসে। এবং এটার জন্য আরেকটা আপনারা আমি বলে রাখি যে এই ইমিগ্রেশন যারা অফেন্স করবে তাদের জন্য কিন্তু খুব কঠিন আইন কিন্তু আসছে, এবং সেই আইনটার বিলটা এই মুহূর্তে পার্লামেন্টে পেন্ডিং আছে। তার ভিতরে একটা জিনিস আমি বলি, যদি কেউ এই কাউকে আনার চেষ্টা করে এই বোটে করে কিংবা আনলফুলি, এবং সেক্ষেত্রে যদি এটা প্রমাণ হয় তার বিরুদ্ধে, তাহলে কিন্তু তার এই ইমিগ্রেশন অফেন্সের কারণে তার কিন্তু 10 ইয়ার্স কিন্তু ইমপ্রিজমেন্ট সেন্টেন্স হতে পারে। এবং এই যে নতুন বিল আসছে সেটার ব্যাপারে যে কারো মোবাইল সিজ করা কিংবা তার মোবাইল এক্সেস করা, কিংবা কেউ যদি কোনো বোটের কোনো পার্টস বিক্রি করে যেটা মূলত এই আনলফুলি জার্নি করার জন্য ইউজ হবে, এই ধরনের যারা কানেক্টেড থাকবে মূলত আনলফুল কিংবা ডেঞ্জারাস জার্নির ক্ষেত্রে কোনো কিছু তার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু এই ইমিগ্রেশন অফিসের ভিতরে তারা পড়বে, এবং 10 ইয়ার্স তাদের কিন্তু ইমপ্রিজমেন্ট হতে পারে। এবং এই ধরনের ইনভেস্টিগেশনের সময় আমরা যেটা বলেছি যে আপনার মোবাইল তারা কিন্তু সিজ করতে পারবে এবং তাতে এক্সেস করতে পারবে।